ঝগড়াঝাটি তো আমার ভালো লাগে না, বাট আমার উন্মাদনা শব্দটা ভীষণ ভালো লাগে ফর মেসি। এবং আমি মনে মনে ওকে অনেকগুলো ভালোবাসা দিছি, অনেকগুলো দোয়া দিছি। আমি নাচি, সেই লেভেলের নাচি আমি, আমার মা এবং আমার মেয়ে এবং সাথে আমাদের বিড়াল। So, আমাদের কাজ হচ্ছে মিনিমাম 10 মিনিট আমরা একটা নৃত্য দেই। এখন আমি আসলে যতটা না বেশি নিজের জন্য খেলাটা এনজয় করি, আমার মা এবং আমার মেয়ের কর্মকাণ্ড দেখতে অনেক বেশি ভালো লাগে। ফুটবল বিশ্বকাপ মানেই এক অদ্ভুত উন্মাদনা, আর সেই উন্মাদনা যদি হয় আকাশি সাদা রঙে ঘেরা, তবে তো কথাই নেই। এই উন্মাদনায় সামিল হতে আমাদের স্টুডিওতে আজ হাজির আছেন ওয়ান অ্যান্ড অনলি জনপ্রিয় অভিনেত্রী এবং কট্টর আর্জেন্টিনা সমর্থক কাজী নওশাবা আহমেদ। চলে যাচ্ছি তার কাছে। আপু স্বাগত, কেমন আছো? খুব ভালো আছি তিথি, তোমার যে ইন্ট্রোডাকশন। এই যে কট্টর আর্জেন্টিনা সমর্থক, আসলেই কি কট্টর? কট্টর কিনা জানি না, বাট আই লাভ মেসি। হ্যাঁ, অনেক ব্রাজিল ফ্যানরাও কিন্তু আছে যারা মেসিকে খুব পছন্দ করে, মেসিকে ভালোবাসে। অ্যাবসলিউটলি। আর আমার মনে হয় যে আমার যেমন বিভিন্ন প্লেয়ারের খেলা ভালো লাগে, যদিও আমি অত খেলা বুঝি না। আমার রোনাল্ডোর খেলা ভালো লাগে, আমার ওই কি জানি এমবাপ্পের খেলা ভালো লাগে, নেইমার, হ্যাঁ নেইমারের খেলাও ভালো লাগে, কিন্তু ও এত পড়ে যায় মাঝে মধ্যে, সেটা আমার কাছে একটু এই লাগে। বাট হি ইজ রিয়েলি গুড অফকোর্স, না হলে তো সে এত মানুষের পছন্দের। এবং আমার অনেক আগে ডেভিড বেকহ্যামের খেলা খুব ভালো লাগতো। চমৎকার। আপু তুমি আমাকে এটা বলো যে এই যে বিশ্বকাপের সময় চলছে, যে কট্টর আর্জেন্টিনা এবং কট্টর ব্রাজিল ফ্যান, এদের মধ্যে যে ঝগড়া, এটা তো চলছেই শুরু থেকে। তোমার কি কারোর সাথে ঝগড়া লেগেছে কিনা সেটা বলো। আমি তো মানে ঝগড়াঝাটি তো আমার ভালো লাগে না, বাট আমার উন্মাদনা শব্দটা ভীষণ ভালো লাগে। দেখো মানে বিশ্বকাপ আসলে পুরো পৃথিবী একসাথে হয়ে যায়, হ্যাঁ, এবং মানে কোনো কিছুর ঊর্ধ্বে যে শুধু আনন্দ, উদযাপন এবং উন্মাদনা। মানে ধরো চারপাশে এত কিছুর পরেও দেখো, যুদ্ধ, মানুষের হানাহানি, অনেক কিছুর পরেও কিন্তু খেলাধুলা এবং সংস্কৃতি হচ্ছে একমাত্র মানে দুই মাত্র জিনিস যেটা পুরো পৃথিবীকে একসাথে করে। সো এটা আমার ভীষণ ভালো লাগে। আর তুমি যেটা বলছো যে ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনার এই বিষয়টা, এটাও আমি ভীষণ এনজয় করি, বাট যদি সেটা পরিমিতি বোধের মধ্যে থাকে। ওই ঝগড়াটাও আসলে এনজয় করা যায়, এই যে একজন আরেকজনকে পোক করছে, এটাও তো একটা কমিউনিকেশন না, মানে আমার ভালো লাগাটা তোমার ভালো লাগতেই হবে, এটাও এক ধরনের চাপ, বাট আই এনজয় ইট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমার সবাইকে যখন জিজ্ঞেস করে যে তুমি ব্রাজিল নাকি আর্জেন্টিনা, এইটা তো কমন কোয়েশ্চেন এই ফুটবল বিশ্বকাপের সময়। আপু, এই যে যখন খেলা দেখতে বসো, ধরো আর্জেন্টিনার ম্যাচ এবং আর্জেন্টিনা জিতে গেছে, তখন তোমার প্রথম রিয়াকশনটা কি হয়? আমি নাচি, সেই লেভেলের নাচি আমি, আমার মা এবং আমার মেয়ে এবং সাথে আমাদের বিড়াল। আমাদের কাজ হচ্ছে মিনিমাম 10 মিনিট আমরা একটা নৃত্য দেই আর কি, বসে বসে। মা কিসে বসে বসে, লাফিয়ে লাফিয়ে বিছানার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতখানি ভাবে নৃত্য করা যায় আর কি। বিড়ালের কথা বলছিলে, বিড়ালটাও কি সেম আর্জেন্টিনা ফ্যান? মানে বেচারার তো আর কিছু করার বানানো হয়েছে। বাড়িতে আমরা 3জন নারী, 3জনই হচ্ছে সে একমাত্র পুরুষ বিড়াল। তার জীবনে তার কিছু আর্জেন্টিনাকে সাপোর্ট করা ছাড়া তার কোনো অপশন নাই। একদমই। আর তোমার মেয়ে এবং মায়ের সাথে বলছিলে যে খুব সুন্দর, যদি হেরে যায় সামহাও আর্জেন্টিনা, ধরো কোনো একটা ম্যাচে, এখন পর্যন্ত হয়নি, ধরো যদি হেরে যাচ্ছে, তখন তুমি নিজে বেশি ভেঙে পড়বে নাকি মা এবং মেয়েকে সামলাতে হবে তোমার? দেখো আমি তো বাড়িতে রেফারির কাজ করি, থিয়েটারও রেফারির কাজ করি, আমার জীবনে আমার বন্ধুদের দলেও আমি দ্য রেফারি ওয়ান। হ্যাঁ, আমার মাঝখানে সবসময় দাঁড়িয়ে ডিসিশন নিতে হয়। সো আমি জানি যে আমার প্রচন্ড মন খারাপ হবে এবং আমার মেয়ে ভীষণ চুপচাপ হয়ে যায়, সেটাও আরো কষ্টকর। তারা তো বিষয়টাকে অনেক সিরিয়াসলি নেয়। সো আমার কাজ হচ্ছে দুজনকে ম্যানেজ করা। আচ্ছা আপু, এই যে ধরো বিশ্বকাপ হলে তো আমরা জার্সি পরি, স্বাভাবিক ব্যাপার, তো এক্ষেত্রে তোমার কোনো লাকি চার্ম কাজ করে কিনা যে আমি আজকে জার্সি পরে বসবো, আজকে জিতে যাবে, কিংবা আজকে গোল বেশি হবে, এমন কিছু কাজ করে কিনা? সেটা তো আছেই, কারণ আমার মেয়ের প্রথম দিন থেকে ধরো এখন পর্যন্ত আমরা প্রায় 3 ধরনের আর্জেন্টিনার জার্সি, নাম লেখা সহ, আমাদের নাম লেখা সহ জার্সি রয়েছে। এবং যেটা হয় যে লাস্ট যখন মিশরের সাথে খেলা চলছে, আমার মা একবার এক একটা পড়ছে, যখনই মেসিটা পেনাল্টি মিস করছে, আমার এটা দিয়ে হবে না,
করি। Oh সো my আই God. ওয়াজ এনজয়িং বিকজ আমার মেয়ে তো রীতিমতো মানে বিড়াল টিলার জড়িয়ে ধরে পারলে একেবারে কুকড়ে যাচ্ছে। আমি হচ্ছে কি করে এখন রিল্যাক্স করা যায় এদেরকে, রিল্যাক্স করা যায় না। আমি নিজেও ভীষণ টেনশনে ছিলাম। সো অবশ্যই, এবং আমার মা রীতিমতো 3টা জার্সি পাশে রাখেন, যখন যেটা মনে হয় তখন একবার খুলে আবার যায়, আবার আরেকবার পরে। ওয়াও, আন্টি অনেক সুইট। শি ইজ। একদমই। আপু, এই যে ম্যাচের কথা বলছিল আর্জেন্টিনা এবং যে মিশরের ম্যাচটি, সেখানে কিন্তু আমরা দেখেছি শুরুতে মেসি পেনাল্টিটা মিস করেছে। তখন আসলে তোমার রিয়াকশন কি ছিল, এবং তুমি যদি কোচ হতে মেসির, কি বলতে মেসিকে? আমি কোচ হলে কি জানি না, বাট ও যখন মিস করছে আমার প্রচন্ড ওর জন্য খারাপ লাগছে। কারণ আমরা না, ধরো আমরা যারা থিয়েটার করি অথবা আমরা যারা অন্যের ডিরেকশনে কাজ করি, আমাদের উপর কিন্তু একটা অনেক বড় রেসপন্সিবিলিটি থাকে। সো আমাদের সবসময় চেষ্টাটা থাকে, মানে আমি মিলাচ্ছি এই কারণে যেহেতু আমরা গ্রুপ ওয়ার্ক করি, তো খেলাটাও তো আসলে গ্রুপ ওয়ার্ক, রাইট? সো তখন যখন একজন প্লেয়ার কোনো কিছু তার মানে মিস করে যেটা দলের জন্য খুব জরুরি, সেটা তার যতখানি কষ্ট হয় বাকিদের কিন্তু এই কষ্ট বোঝার নাই। সো আমি ওই জায়গাটা থেকে আই ওয়াজ ভেরি এমপ্যাথেটিক ফর মেসি, এবং আমি মনে মনে ওকে অনেকগুলো ভালোবাসা দিছি, অনেকগুলো দোয়া দিছি, এবং সবাই অনেক গালাগালি করতেছিল, কেন জানি আমার খারাপ লাগতেছিল আমার। কারণ আমিও যদি কোনোদিন আমার স্টেজ পারফরমেন্সে এরকম একটা ঝামেলা বাগাই দিই, আমার যে পরিমাণ কষ্ট হবে, সো আমি নিজেকে ওই জায়গায় চিন্তা করতেছিলাম। সো গালাগালি করে কি হবে আলটিমেটলি, কারণ ও নিশ্চয়ই চায়, ইচ্ছা করে মিস করতে চায় না। হ্যাঁ। আর দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আপু কিন্তু, আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি যদি থাকতে মেসিকে কি বলতে, সে কিন্তু বলেছে আই লাভ ইউ বলতো। এখন কেন বললে না তুমি এই কথাটা, বলো। লজ্জা লাগছে। আচ্ছা, এই যে ম্যাচটির কথা যে বলছিলাম আর্জেন্টিনা এবং মিশরের, ৭৯তম মিনিট চলছে এবং আর্জেন্টিনা ২-০ গোলে পিছিয়ে আছে। পরে তো আমরা দেখেছি যে লাস্টের যে ১৩-১৪ মিনিট ছিল, তখন তো ভয়াবহ একটা কামব্যাক হলো আর্জেন্টিনার। কিন্তু ওই যে পিছিয়ে ছিল ওই সময়টা নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করেছে কিনা তোমার? না, আমি অত বেশি রিঅ্যাক্টিভ না, বাট আমি খেলাটাকে বোঝার চেষ্টা করছিলাম। আরেকটা বিষয় হচ্ছে যে আমার মিশরের খেলাও খুব ভালো লাগছিল, যেমন কেপ ভার্দের খেলাও দুর্দান্ত ছিল। এবং ধরো মেসিকে চ্যালেঞ্জ ছুড়ে দেখো, একটা গেম তখনই সবচেয়ে ইন্টারেস্টিং হয় যখন দুই পক্ষ খুবই স্ট্রং থাকে। সো কেপ ভার্দে যে নতুন দল, মানে যেভাবে ওরা খেলছে অথবা মিশর যেভাবে খেলেছে, আই রিয়েলি এনজয়েড ইট অ্যান্ড আই ওয়াজ এনজয়িং দ্য গেম অ্যাকচুয়ালি। এবং অবশ্যই টেনশন হচ্ছিল যে যদি আর্জেন্টিনা হেরে যায়, বাট কেন জানি আমার মিশরের খেলা ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আই ওয়াজ মানে ওদেরকে স্যালুট দেওয়া উচিত, ওরা যেভাবে খেলেছে এবং কেপ ভার্দে যেভাবে খেলেছে। সো আলটিমেটলি তুমি একটা গেম তো তোমার মানে তুমি কি নিলা, মানে কি কমিউনিকেশনটা হলো, কি কানেকশনটা হলো। সো আমার কাছে মনে হচ্ছিল যে এই যে কানেকশন, দুটো দল আপ্রাণ চেষ্টা করছে, একটা গোল, একটা বল ফুটবলের পিছে ছুটছে, এটা ইটস আ বিউটিফুল থিং। এবং পুরো পৃথিবী একসাথে তখন তাদের জন্য, কেউ তাদের জন্য দোয়া করছে, কেউ দোয়া করছে না। সো এই পুরো বিষয়টাই আমি আসলে খুব এনজয় করি। আমার আসলে চুল ছেঁড়াছিড়ির মধ্যে আমি যাই না, বাট আমি একটু দূরে দাঁড়িয়ে বিষয়টা এনজয় করি। একদম আপু। এবং কেপ ভার্দের কথা বলছিলে, এবারই প্রথম কিন্তু তারা খেলেছে এবং দুর্দান্ত খেলেছে। আমরা কিন্তু শুরুতে আশা করিনি যে ওরা এত ভালো পারফরমেন্স দেবে। আসলেই, বাট এটাই। এবং ধরো নতুনদের যখন আগমন ঘটে এবং যখন তারা ভালো খেলে, সেটাকে আমার মনে হয় অ্যাপ্রিসিয়েট করা উচিত, সবসময় উচিত। কারণ আমরা তো জানি যে আর্জেন্টিনা ভালো খেলবে, ব্রাজিল ভালো খেলবে, ক্রোয়েশিয়া ভালো খেলবে, ফ্রান্স ভালো খেলবে, কিন্তু নতুন দল যারা ভালো করছে তাদেরকে আরো সাধুবাদ দেওয়া উচিত। কারণ দিন শেষে মানে আমার মনে হয় সকলেরই একবার করে টাইম আসা উচিত। একদমই তাই। এবং যখন এই যে বলছিলাম যে আর্জেন্টিনা একটু পিছিয়ে ছিল, তোমার মেয়ে এবং তোমার মায়ের কি রিয়াকশন ছিল? কেঁদেছে কি ওরা? মানে আমি তো আম্মাকে নিয়ে ভীষণ টেনশনে পড়ে গেছিলাম, বিকজ আমার মা তো রীতিমতো ঘামছিল, আমার কাছে মনে হচ্ছিল আমি মানে একবার এসি বাড়াচ্ছি, একবার কমাচ্ছি, আর আমার মেয়ে একদম মুখ টুক পুরো বুঝে ফেলেছে। সো খুব একটা ইমোশনাল টাইম ছিল। বাট যখন মানে ওরা ৩ নম্বর গোলটা করলো, তারপরে যে আনন্দ। আরেকটা বিষয় কি জানো, যে এখন আমি আসলে যতটা না বেশি নিজের জন্য খেলাটা এনজয় করি, আমার মা এবং আমার মেয়ের কর্মকাণ্ড দেখতে অনেক বেশি ভালো লাগে।
এটাই আসলে অনেক বড় পাওয়া। এই যে ধরো সারাদিন কাজ করে এই যে Exactly. এই আনন্দটা, এটাই আসলে অনেক আসলে বড় দিন পাওয়া। শেষে ধরো এই পৃথিবীতে আসছি কতক্ষণের জন্য, সো একদম। একটু এনজয় করা উচিত, এবং সংস্কৃতি এবং খেলাধুলাই শুধুমাত্র কিন্তু আমাদেরকে এটা অ্যালাউ করে। একদম। আর আপু বিশ্বকাপটা আসলে মনে হয় যে পুরো দেশের মানুষ পুরো একসাথে দেশ না, আমার যেভাবে পুরো মেতে ওঠে। পৃথিবী একদমই, একসাথে হ্যাঁ, মনে হ্যাঁ, হয়। হ্যাঁ। ইট ইজ আ মানে হিউজ পাওয়ার, মানে যেটা আর অন্য কোনো কিছু দিয়ে সম্ভব না। টিএসসি তে খেলা দেখা হয়েছে? না, এইবার যাওয়া হয়নি, বাট আই এম হোপিং যে যাব। আমার মেয়ের পরীক্ষাটার জন্য আমি অপেক্ষা করছি, তাকে ছাড়া আবার যাওয়া যাবে না, কারণ এর আগের বার তাকে নিয়েই আমি লাস্ট খেলাটা ফাইনালটা দেখেছিলাম, তখন সে অনেক ছোট ছিল। সো এইবার তার খুবই কষ্ট যে তাদের পরীক্ষা চলছে। সো দেখি, নিশ্চয়ই একটা সময় বের হয়ে যাবে সেখানকার এই যে টিএসসি তে খেলা দেখেছো আগের বার, এবারও দেখবে নিশ্চয়ই ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো সেখানে যে এত মানুষের জনসমাগম হয়, তাদের উন্মাদনা দেখে এবং নিজেও সেই উন্মাদনায় মেতে ওঠো, কেমন লাগে তখন? কি একটু হয় না যে ঠিক আছে সেলিব্রিটি এসছে, আপু সেলফি তুলি, তোমাকে নিয়ে কি কখনো ব্যস্ত হওয়া হয়েছে এমন? না রে, আমি তো এত বড় সেলিব্রিটি না যে আমাকে নিয়ে ব্যস্ত হওয়া হবে। কোর্স ইউ আর আপু। বাট যেটা হ্যাঁ, দ্যাটস ফর শিওর যে আমি খুব ইউথ দ্বারা, খুবই ইউথের মানুষ, মানে যারা ইউথফুল তারা আমাকে অনেক ভালোবাসে। আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্যাট। সো ইউনিভার্সিটি এরিয়াতে সেই জায়গাটা আছে, বাট আমি বেশিরভাগ সময় একটু মুখ টুক ঢেকেই যাই। অ্যান্ড আমি আসলে খুবই এনজয় করি, আমি চাই না যে অ্যাটেনশন আমার দিকে থাকুক। সো আমি যতটুকু সম্ভব চিৎকার চেঁচামেচি, লাফালাফি, নাচানাচি, গান গানে, কারণ আমি যখনই ধরো চেহারাটা সামনে এসে হয় কি, তখন না জনতা বিচ্ছিন্ন হয়ে যায়। সো আমি জনতা বিচ্ছিন্ন হতে চাই না, আই ওয়ান্ট টু এনজয় ইট। একদম একসাথে সবাই মিলে। এক্স্যাক্টলি। তোমার তো অনেক ফ্রেন্ড সার্কেল আছে, অনেক বন্ধু বান্ধব আছে, এর মধ্যে তো আর্জেন্টিনা ফ্যান আলাদা, ব্রাজিলের ফ্যান নিশ্চয়ই আছে। তারা ফ্রান্স। কিভাবে, তারা কিভাবে লেগ পুল করে তোমাকে? না, তারা আমাকে লেগ পুল করে মজা পায় না, কারণ আমি খুবই নন রিঅ্যাক্টিভ। আচ্ছা। আর আমার আমার বন্ধুদের মধ্যে ওই যে ব্রাজিল অ্যান্ড ফ্রান্স, এখন যারা যারা ব্রাজিলে ছিল তারা আবার অনেকে শিফট হয়ে ফ্রান্সে চলে গেছে। সো দিন শেষে উই এনজয়েড। এবং ধরো ব্রাজিল লাস্টবার যখন ব্রাজিল চলে যাচ্ছিল, আমার বাড়িতে যেহেতু আমরা সব থিয়েটারের সবাই মিলে খেলা দেখি, সেদিন আমার ভীষণ মন খারাপ হচ্ছিল যে ওরা রীতিমতো এত, নেইমারের লাস্ট খেলা। হ্যাঁ, আমি এই প্রশ্নটাই করতাম সো তোমাকে। ভীষণ আই ওয়াজ ভেরি টাচড, অ্যান্ড ভালো লাগে নাই, আমার কষ্ট লাগছিল যে আমার বন্ধুরা কষ্ট পাচ্ছিল। অন্যরকম একটা কথা শুনলাম, কারণ আর্জেন্টিনার যারা ফ্যান আছে তারা খুশি হয়েছিল যখন ব্রাজিল হেরে গেল কোয়ার্টার না ফাইনালে। না, আমার বন্ধুরা কষ্ট পাচ্ছিল, আমি কেন খুশি হব? তার মানে কিন্তু তোমাকে কট্টর বলা যাচ্ছে না, না। আমি কোনো ক্ষেত্রেই লাইফে কট্টর না, সিরিয়াসলি। আচ্ছা আপু, তুমি তো চারুকলায় পড়াশোনা করেছো, সেক্ষেত্রে এই যে ফুটবল মাঠের গোল, ক্ষিপ্রতা, পাসিং, এগুলো একজন শিল্পীর নজরে যদি দেখতে বলি, তাহলে তুমি কিভাবে দেখো? মানে ফুটবল মাঠটা কি ছোটখাটো একটা ক্যানভাস মনে হয় তোমার কাছে? ক্যানভাস মনে হয়, থিয়েটারের মঞ্চ মনে হয়। ইটস এ বিউটিফুল কোশ্চেন, আই মাস্ট সে। কখনো কখনো মানে আমার কাছে মনে হয় যে সব প্লেয়াররা প্লেইং দেয়ার ক্যারেক্টার্স, অ্যান্ড কেউ আমরা মেইন হিরো, কেউ মেইন হিরোইন, কেউ সাপোর্টিং অ্যাক্টার্স, কেউ ভিলেন। কারো চোখে ও ভিলেন, আমার চোখে সে হিরো। সো বিউটিফুল, মানে আসলে দিন শেষে পুরো জীবনের মঞ্চটাই মনে হয় ওই জায়গায়, আমরা দৌড়াচ্ছি সবাই কিছু একটা সুখের পিছনে। একদম। আপু, আমরা আবারও ফিরবো ছোট্ট একটা বিরতি নিয়ে। আসি দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সাথে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। আপু, আবারও ফিরছি। তোমার ক্যারিয়ার নিয়ে যদি একটু কথা বলি, তাহলে ঢাকা অ্যাটাক থেকে শুরু হয়েছে এবং আরো অনেক স্ট্রাগল করা ক্যারেক্টার আছে, যেখানে তুমি অনেক স্ট্রং উইমেনের ক্যারেক্টার প্লে করেছো, আরো অনেক কাজ করেছো তুমি। সেক্ষেত্রে তোমার সেই স্ট্রাগলটা এবং একজন ফুটবল মাঠে একজন প্লেয়ারের 90 মিনিট যে খেলার স্ট্রাগল, তার সাথে কিভাবে মিল খুঁজে পাও? পুরোটাই মিল খুঁজে পাই। দিন শেষে ধরো আমরা তো যখন মঞ্চে দাঁড়াই, সেটা তো শুধু মানে রেজাল্ট আমরা দেখতে পাও, কিন্তু ধরো এই যে বছরের পর বছর নিজেকে রেডি করা, প্রতিদিন সকালবেলা ওঠা, আমাদের কিন্তু অ্যাক্টরদের অনেক ধরনের রিচুয়াল মেনটেন করতে হয়। আমাদের এক্সারসাইজ, আমাদের ফুডিং, আমাদের মেন্টাল হেলথের, নিজেদের প্রতি যত্ন নেওয়া, জীবনটাকে শিল্পের মতো করে দেখা, নিজের ভয়েসের যত্ন নেওয়া, মনের যত্ন নেওয়া, আত্মার যত্ন নেওয়া। সো আলটিমেটলি দিন শেষে আমরা যারা খেলাধুলা অথবা সংস্কৃতির সাথে জড়িত, আমাদের কিন্তু নিজের জন্য যতটা না বেশি, আমার সামনের দর্শকের জন্য আমরা বেশি, অথবা দেশের কথা বেশি ভাবি।
এবং সেই জন্যই এত আনন্দ লাগে যখন আমার মনে হয় প্লেয়াররা অ্যান্ড অ্যাক্টর অ্যাক্ট্রেস অথবা যে কোনো সংস্কৃতি কর্মীরা একই পয়েন্ট অফ ভিউ একই জায়গা থেকে নিজেকে প্রতিদিন রেডি করে, প্রতিদিন ভাঙে, প্রতিদিন ডিপ্রেশনে যায়, প্রতিদিন আবার নিজেকেই ইন্সপায়ার করে, আবার প্র্যাকটিসে ফিরে যায়। কত ধরনের ঘটনা ঘটে, কারো ইনজুরি হয়, যখন ধরো নেইমারের ইনজুরি দেখি তখন নিজের কথাগুলো মনে পড়ে, যখন দেখলাম যে মেসিকে মানে মেসি একটা পেনাল্টি মিস করেছে, সাথে সাথে গালির বর্ষণ, কিন্তু আমরা ভুলে যাই যে এই মানুষটা কিন্তু মানে কতদিন ধরে, কত বছর ধরে অবশ্যই নিজের ভালো লাগার জন্য খেলছে, কিন্তু দেশের জন্য খেলছে, বিশ্বমঞ্চের জন্য খেলছে। এবং ওর কাছে কিন্তু একটা পুরো দলের একটা রেসপন্সিবিলিটি থাকে। এক্স্যাক্টলি। এবং যখন পেনাল্টিটা মিস করলো তখন কিন্তু মেসি নিজেও বলেছে যে কিছুটা হতাশ তিনি হয়েছিলেন যে সেটাই স্বাভাবিক penalty miss না, করে ফেলেছে। মানে আমি তো সেটাই বললাম যে সবচেয়ে আগে কিন্তু কষ্ট, ধরো আমরা যদি যারা পারফর্মার, আমরা যখন মঞ্চে অথবা কোনো সিনে কোনো ভুল করি, সবার আগে কষ্টটা কিন্তু মানে নিজে পাই। তারপরে কারণটা হলো যে আমার কারণে এই পুরো সিনটা নষ্ট হলো অথবা কষ্ট হলো, আরেকবার করতে হবে। আর ফুটবল খেলায় তো there is no second chance, right? আপু বলছিলে ইনজুরির কথা, প্লেয়াররা যখন খেলে 90 মিনিটের মধ্যে কিন্তু তারা নানাভাবে ইনজুর্ড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার ক্যারিয়ারের ক্ষেত্রে তুমি যখন ইনজুর্ড হও কিংবা যখন যে কোনো ধরনের কিছুর শিকার হতে পারো, সেক্ষেত্রে নিজেকে কিভাবে সামলে নাও? যেভাবে বাকিরা সামলায় সেভাবেই, এক একজনের পন্থাটা আলাদা। আমি খুব বেশি আমার পরিবারের সাথে থাকতে ভীষণ পছন্দ করি। আমি আমার কুকুর, বিড়াল, গাছপালার সাথে থাকতে ভীষণ পছন্দ করি, এবং আমার নিজস্ব কিছু ছোট্ট কর্মকাণ্ড রয়েছে। আমার জগৎটা খুব ছোট, তিথি। সো আমি যখন খুবই ধরো একটা শো করলাম অথবা আমি একটা সিনেমার ক্যারেক্টার করলাম, আমি খুব আমার নিজের জগতে ফিরে যাই, যেখানে আই ফিল সেফ। সেটা আমার নিজস্ব বই হতে পারে, আমার কিছু পছন্দের গান হতে পারে, আমি আমার নিজের সাথে অনেক বেশি সময় কাটাই। একদমই। আমরা আবারও ফিরবো তোমার কাছে। দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টার কফি হাউসের সাথে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। আপনারা দেখছেন কফি হাউস প্রেজেন্টস জাগো ওয়ার্ল্ড কাপ আড্ডা। আপু আবারও ফিরছি তোমার কাছে। সোশ্যাল মিডিয়ায় তো আমরা বিশ্বকাপ বলো কিংবা নানা ধরনের ট্রোল তো আমরা দেখি, বিশ্বকাপ উপলক্ষে হোক বা যে কোনো কিছু, মানে তোমরা যারা আছো সেলিব্রিটি যারা কাজ করছো তাদের নিয়ে কিন্তু নানা ট্রোল করা হয়। সেক্ষেত্রে সেগুলো কিভাবে সামলে নাও? আমি পাত্তাই দিই না, সরি, বিকজ আমার লাইফে এত কিছু আছে, বিকজ আমি মনে করি যে আমি অনেক রেসপন্সিবল, চেষ্টা করি অন্তত। সো আমার মাকে দেখা, আমার কুকুর বিড়াল, আমার নিজের টুগেদার উইকেন্ড, যেহেতু আমি স্পেশালি এবলদের নিয়ে কাজ করার চেষ্টা করছি এত বছর ধরে, আমার থিয়েটার, আমার নিজের ভালো লাগা, আমার স্ক্রিপ্ট, গাছপালা নিয়ে কাজ করার চেষ্টা করছি, জলবায়ু নিয়ে কাজ করার চেষ্টা করছি, প্রাণীদের নিয়ে কাজ করার চেষ্টা করছি। এই ট্রোলের দিকে যদি চলে যাই তাহলে তো আমার লাইফের বড় ফোকাসগুলা হয়ে যাবে। সো আমি আসলে, আর সবচেয়ে বড় কথা, একটা মানুষ তো সবাইকে খুশি করতে পারবে না। সো আমার ওই এক্সপেকটেশনই নাই যে সবাই আমাকে খুব ভালোবাসবে, সবাই মাথায় তুলে নাচবে। আই ডোন্ট এক্সপেক্ট। কেউ আর যেহেতু আমি একটু অন্তর্মুখী, আমার খুব বেশি আনাগোনা নেই, সো যারা আমার সম্পর্কে জানতে চায় তারা আমার কাছাকাছি এসে জানলেই বেটার। আমি মানে তাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট করব যে শুনিয়া কিছু না ভাবাটাই বেটার। আর সেটা অবশ্য আর্টিস্টদের জন্য সেটা ডিফিকাল্ট, কারণ আমরা তো সবসময় সবার কাছে যে ওনার অথবা জনগণও আমাদের কাছে এসে যে আমাদের সম্পর্কে জানতে পারবে সেটাও সঠিক নয়। বাট আমার মনে হয় যে আমি অ্যাজ লং অ্যাজ আই নো দ্য ট্রুথ, সো ততক্ষণ আসলে অবশ্যই আমার কষ্ট লাগে, বাট আমি ওইটাকে ডাইভার্ট করার মতো, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, মা আছেন, পরিবার আছে, থিয়েটার দল আছে, আলাদা একটা জগৎ আছে। এক্স্যাক্টলি। আপু এবার আমাকে বলো যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে তো তোমার অনেক বন্ধু বান্ধব আছে যারা কট্টর ব্রাজিল ফ্যান। এই যে ব্রাজিল হেরে গেল, এরপর কি তাদের কোনো টেক্সট চলাচলি হয়েছে, কিংবা আর্জেন্টিনা ধরো খারাপ খেলছে, তো সেই সময়টাতে কি তোমাকে একটু
পোক করেছে যে এবার কিন্তু হেরে যাবে, হেরে যাওয়ার পসিবিলিটি আছে? ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা সবাই জানে যে আমাকে পোক করে কোনো লাভ নেই। আমি আমার মতোই থাকি, এবং ব্যাপারটা এরকম যে আমি যে খুব ইম্প্যাথেটিক, কারণ দিন শেষে আমার বন্ধু কষ্ট পাচ্ছে কারণ ব্রাজিল হেরে গিয়েছে, আমি দেখেছি অনেকে অনেক কেঁদেছে। সো আমি নিশ্চয়ই ওরকম না যে, মানে আমার ভালো লাগে না যে আমার বন্ধু কষ্ট পেয়ে কাঁদছে এবং সেটাতে আমি খুব এনজয় করছি। সো আলটিমেটলি এভরিবডি নোজ আই এম ভেরি ইমোশনাল, সো আমাকে ওরা কেউ কিছু বলে আচ্ছা, তাহলে আমি প্রশ্নটা একটু ঘুরিয়ে দিই যে তোমার যারা কট্টর ব্রাজিল সমর্থক বন্ধু আছে তাদেরকে তুমি কিভাবে সমবেদনা জানিয়েছো? আমি অনেককে হাগ করেছি, তাদেরকে খাবার খাইয়েছি, ইটস ওকে, বেটার লাক নেক্সট টাইম। And আমি ফোন করে করে তাদের কথাবার্তা শুনেছি। কেউ কেউ অনর্গল 1 ঘন্টা ধরে বলে গিয়েছে আই এম এ ভেরি গুড লিসেনার, যদিও আমি খেলার কিছু বুঝি নাই তবুও শুনছি। আই গেভ মাই টাইম টু দেম, আই ট্রাইড। এটাই আসলে অনেক বড় কিছু। আচ্ছা আপু, এবার যদি একটু জিজ্ঞেস করি যে থাকে না কিছু সমর্থক থাকে যারা একদম পাগলা ফ্যান, যদি আমি বলি, তো তোমার এরকম মিডিয়া ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু আছে এখন মনে পড়ছে যে একদম ব্রাজিলের পাগলা ফ্যান অথবা আর্জেন্টিনার পাগলা ফ্যান? হ্যাঁ, এই যে আমার একটা একটু আগে আমার একটা ছোট ভাই এসছে, ও ও আবির ওর নাম, ও হচ্ছে ব্রাজিলের ব্যাপারে কিছুই বলা যাবে না আর কি এরকম। এবং নেইমারের লাস্ট খেলা ছিল সেদিন, হি ওয়াজ ভেরি ইমোশনাল, খুবই ইমোশনাল, এবং সে রীতিমতো খাওয়া দাওয়া বন্ধ ছিল তার, এবং অনর্গল কাঁদছিল। আমি কখনো আবির কিভাবে আগে কখনো কাঁদতে দেখিনি, সো আমার অনেক কষ্ট লাগছিল। আচ্ছা, আর শুটিং সেটে কি এমন হয়েছে কিনা যে ধরো মেকআপ করতে করতে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জাপান যে কোনো দল নিয়ে ধরো কথা হচ্ছে, সেখানে একটু তর্কাতর্কি হয়েছে, যদিও তুমি তর্কাতর্কি করো না, একদমই এগুলাতে যাও না, কিন্তু এমন কিছু ফেস করেছো কিনা শুটিং সেটে? ফেস করেছি, এটাই যে বেশিরভাগ শুনেছি যে আমার কলিগের ছোট বাচ্চা, সে রীতিমতো কাঁদতে কাঁদতে স্কুলে যেতে পারেনি, তারপরে বাসায় আবার একটা গেট টুগেদার করতে হয়েছে, সকল বাচ্চার মারা একসাথে হয়েছে, কারণ বাচ্চারা ভীষণভাবে এফেক্টেড হয়েছে, তারা কাঁদছিল। সো এরকম অনেক কথাবার্তা। এবং আরেকটা বিষয় যে আমার খুব মজা লাগে শুনতে, যে মানে অ্যাজ ইফ আমরা সব বন্ধুরা, মানে সবাই এমন ভাবে কথা বলে যে তারাই খেলছিল। হ্যাঁ, মানে আমি একটু দর্শক হিসেবেই খেলাটা এনজয় করি, বাট বেশিরভাগ সবাই কিন্তু, মানে আমি এমনও দেখেছি হ্যাঁ যে মানে বাড়লে বলটা ও যে গোল দিয়ে আসে এবং ট্রফিটাও মনে হয় ওরাই পাবে। সো এটা আমি এনজয় করি তিথি, আমি মাস্ট সে আমি খুব এনজয় করি। ওরা চিৎকার চেঁচামেচি করতে থাকে, আমি শুধু মনোযোগ দিয়ে শুনি। আই এম আ ভেরি গুড লিসেনার। বুঝতে পারছি সেটা। আপু, খেলাধুলা নিয়ে তো অনেক কথা বললাম, তুমি বলছিলে টুগেদার উই ক্যান নিয়ে একটা তুমি কাজ করছো, তো সেটা নিয়ে যদি একটু ডিটেইলস জানতে চাই, কাজের অভিজ্ঞতা কেমন যাচ্ছে কাজ? টুগেদার উইকেন্ডের শুরু হচ্ছে 2018-তে, এবং সেটার কারণটাও হচ্ছে আমি নিজে যেহেতু হুইল চেয়ার ইউজার ছিলাম, সো তখন আমি সিআরপিতে যাওয়ার পরেই আমার প্রথম মনে হয় যে আমরা যারা মানে সহজ কথায় জীবনটা থমকে গিয়েছে, কিন্তু আসলে জীবনটা থমকে যায় না, যদি তুমি মনে করো তাহলে থমকে যায়। সো তখন থেকেই আমি চেষ্টা করছি স্পেশালি এবলদের নিয়ে কাজ করার। এর মাঝখানে আমরা প্রায় 5টা মঞ্চায়ন করেছি, 5টা নাটক, এবং প্রত্যেকটাই সবাই স্পেশালি এবল পিপলরাই পারফরমেন্স করেছেন, তাদেরকেই আমরা ট্রেন করেছি, তারাই পারফরমেন্স করেছেন। তো আমার এখন একটাই চাওয়া যে শুধুমাত্র বছরে একবার না করে তারা যাতে রেগুলার পারফরমেন্সটা করতে পারে, কারণ দিন শেষে এটা যাতে তাদের জীবিকা হয়। কারণটা হচ্ছে, মানে আমরা কেন জানি একটা খুব দিবস ভিত্তিক কাজ করি, যে প্রতিবন্ধী দিবস আসছে এখন আমরা কাজ করব, কিন্তু ধরো একটা মানুষ যখন সে দেখে যে না, সে ভালো গান গাইতে পারে এবং সেটা একটা প্রোগ্রামের মধ্যেই শেষ হয়ে গেল, সারাটা বছর আসলে ওই শিল্পীটা, সে হয়তো বা দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু সেই শিল্পীটার মানসিক অবস্থা অথবা আর্থিক অবস্থা নিয়ে আমরা কেউ ভাবছি না। সো হয়তোবা অনেকেই ভাবছেন, বাট আমার যেটা এক্সপার্টিজ সেটা হচ্ছে আমি আর্টকে নিয়ে কাজ করতে চাই। সো আমি আর্টটাকেই থেরাপির মতো করে, সেটা থিয়েটার বলেন, সেটা সিনেমা বানানো বলেন, সব জায়গায় আমি এইটাই অ্যাপ্রোচ করতে চাই, যে সবাই যাতে সবার ভেতরে শিল্পী সত্তাটাকে চিনতে পারে। সো সেটা নিয়েই কাজ করে যাচ্ছি। আর সামনে অনেক স্বপ্ন আছে, সিনেমা বানানোর ইচ্ছে আছে, তাদেরকে নিয়ে আমার অনেক শো করার ইচ্ছা আছে, পুরো বাংলাদেশ জুড়ে সেই থিয়েটার দল নিয়ে ঘোরার ইচ্ছা আছে, কিন্তু পৃষ্ঠপোষকতা ছাড়া সেটা সম্ভব না। সো আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে যদি কেউ ইন্টারেস্টেড হয়
এবং আমার প্রথম যে গল্পটা ছিল সেটা কিন্তু বাস্কেটবল টিম নিয়ে, মানে বাংলাদেশের হুইল চেয়ার ইউজার যে বাস্কেটবল মেয়েদের টিম ছিল, যেটা একসময় নেপালে যে চ্যাম্পিয়ন হয়েছিল, আমি তাদের দলটা নিয়ে কাজটা করেছিলাম। সো সেটাও কিন্তু স্পোর্টস ইজ ইনভলভ এবং সেটা বেসড অন থ্রু স্টোরি। সো যে কটাই করেছি চেষ্টা করেছি থ্রু স্টোরি বেস করতে, তাদের গল্পগুলো তারাই পারফরমেন্স করেছে। সো লেটস সি, দেখা যাক কি হয়। একদমই, অনেক অনেক শুভকামনা তো থাকবেই। দোয়া করবেন। একদমই। আপু এবার অভিনয় নিয়ে যদি জানতে চাই, যে অভিনয় নিয়ে কি কি কাজ আসছে তোমার, বা কি কি কাজ পেন্ডিং আছে? অনেক দিন তো থিয়েটার ব্যতীত কোনো কাজ হয়নি আমার। লাস্ট 2023-এ নুহাসের একটা কাজ করেছিলাম বলার মতো, যেটা নিয়ে বলা যায় অন্তরা। সো ওইটাই করেছিলাম। এরপরে শর্ট ফিল্ম করেছি মনে হয় এই 3 বছরে 2টো। বাকিটা পুরোটার সময় আমি থিয়েটারই করেছি, কারণ চরিত্রের ডাক আসা নি সেরকম। সো আমি তো অভিনয়টার জন্যই নিজেকে রেডি রাখি, সারাটা জীবন রেডি রাখছি। তো থিয়েটারটাও করছি যাতে কোনো এক সময় খুব ভালো চরিত্র আসবে। সো অনেকেই বিভিন্ন সুন্দর গল্প শোনান, কিন্তু সেগুলো হয়তোবা সময়ে হয়তোবা হবে। বাট আলটিমেটলি যেরকম ধরো একটা প্রফেশনাল আর্টিস্ট হিসেবে যেরকম কাজ করবার কথা, যে প্রতি বছর অন্তত 2টো কাজ একটি মানুষের হওয়া উচিত, অথবা অ্যাটলিস্ট 4টা কাজ, না হলে মানে আমি নিজেকে কিভাবে বলবো যে আমি একজন প্রফেশনাল অ্যাক্টর। বাট আমি থিয়েটারটা করে সেটা চলছি, বাট সেইটা আমি জানি না কতখানি বলা যায় যে আমি একজন প্রফেশনাল অ্যাক্টর। আমি ওয়েটিং দেখতে চাই যে মিডিয়া আমাকে কিভাবে আমরা ডাক দেয়। আসলে আপু ওয়েট করছি তোমাকে নতুন নতুন কাজে দেখার জন্য। আমি ওয়েট করছি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমি খুব অবাক হই যে আমার অত বিচরণ নাই, কিন্তু আমি খুবই গ্রেটফুল, এবং আল্লাহ হয়তোবা আমাকে ভীষণ ভালোবাসেন, সবাইকেই ভালোবাসেন, যে আমার দর্শক আমাকে ভীষণ ভাবে টেক্সট করতেই থাকে যে নশোবাবু ওই যে অন্তরা দেখলাম, এরপর কই আপনি? ওটিটিতে নাই, সিনেমাতে নাই, শুধু থিয়েটারে আছেন। স্পেশালি ঢাকার বাইরের যারা, কারণ তারা তো আর ঢাকায় এসে থিয়েটার দেখতে পারে না। সো লেটস সি। এটা কি আপু ভালো গল্প পাচ্ছ না, নাকি ভালো চরিত্রের ডাক পাচ্ছ না তুমি যেমনটি আসলে চাও? হ্যাঁ, চরিত্রের ডাক পাচ্ছি না। আচ্ছা। আমি মানে ধরো একটা কাজ করার জন্য তো প্রথমেই তো আমাদের মনটাকে বলতে হবে ইয়েস, তো ওই ইয়েসটা শুনতে পাই না। একদমই। আপু চমৎকার আড্ডা দিলাম, আমরা Thank you, খেলাধুলা নিয়েও তিথি। কথা বললাম, তোমার কাজ নিয়েও কথা বললাম। Thank এবার you. আর্জেন্টিনাকে নিয়ে অথবা আমাদের দর্শকদের যদি কিছু বলার থাকে তোমার। এটাই বলবো যে খেলা একটা আনন্দের আসর, এটাকে উদযাপন করাটাই হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়। আমরা শুধুমাত্র খেলাধুলা এবং এই সংস্কৃতির সময় পুরো বিশ্ব একসাথে হয়ে যাই, যখন কোনো কিছুই মাথায় থাকে না, শুধুই থাকে খেলা এবং ভালোবাসা এবং উদযাপন, আনন্দ এবং উল্লাস। সো এই অল্প সময়ের জন্য আমরা সবাই মিলে যাতে খুবই পরিমিতি বোধের সাথে একে অপরের সাথে থাকি এবং খেলাটাকে উপভোগ করি। থ্যাংক ইউ। একদমই তাই। এবং আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং জাগুকে তো আমার সবসময় মনে হয় ওনারা আমাদেরকে জাগিয়ে রাখছেন, তো সবসময় যাতে জাগিয়েই রাখেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম নওশাবা আপুর সঙ্গে, এবং আমি শুরুতে যেমনটি বলছিলাম যে একজন আর্জেন্টিনার কট্টর ভক্ত। উনি আসলে আর্জেন্টিনার কট্টর ভক্ত ঠিক বলা যায় না, উনি ফুটবলের ভক্ত। তো আমরা যারা ফুটবলের ভক্ত আছি তাদের অসংখ্য শুভকামনা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা।